হ্যালো স্টুডেন্টস, তো আমাদের বেসিক ম্যাথস নিয়ে ডিসকাশন হচ্ছিল। আগের ভিডিওতে আমরা মোটামুটি ডেরিভেটিভ পুরোপুরি শেষ করে ফেলেছি। আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে এই কথাও বলেছিলাম যে ইন্টিগ্রেশন তোমাদের যদি করতে হয় তাহলে ডেরিভেটিভের প্রত্যেকটা সূত্র কিন্তু ভালো করে রেডি থাকতে হবে এবং সূত্রের অ্যাপ্লিকেশনগুলোও করতে পারতে হবে। মোদ্দা কথা, তোমাকে ডেরিভেটিভ যদি ভালো করে করতে না পারো তাহলে কিন্তু ইন্টিগ্রেশন ভালো করে করতে পারবে না। এবারে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু ডেরিভেটিভের সূত্রগুলো তোমার গুলিয়ে যেতে পারে। কেন? কারণ ইন্টিগ্রেশনে আমরা যে সূত্রগুলো করব সেই সূত্রগুলো কিন্তু ডেরিভেটিভের পুরোপুরি অপোজিট হয়। ধরো সাপোজ করো sin x এর ডেরিভেটিভ তুমি cos x করেছিলে, কিন্তু এইখানে cos x এর ইন্টিগ্রেশন হবে sin x। কি বললাম বুঝতে পারলে? অপোজিট সূত্র। তাই জন্য বলছি ডেরিভেটিভের সূত্রগুলো কিন্তু রেডি থাকতে হবে, তবে পরেই তুমি ইন্টিগ্রেশন করতে পারবে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা প্রথমে ইন্টিগ্রেশন করতে কি করে হয় সেটা শিখব। তারপরে আমরা ইন্টিগ্রেশন কেন করি, ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, ইন্টিগ্রেশনের কনসেপ্ট কোথায় কোথায় ইউজ করতে হয় সেটা আমরা একটু পরে শিখব। আগে আমরা ইন্টিগ্রেশনের সূত্র লাগিয়ে অঙ্ক কি করে করতে হয় শেখাবো। এবারে আমি যে বললাম এইমাত্র যে ইন্টিগ্রেশন তুমি যদি করো তাহলে কিন্তু ডেরিভেটিভের সূত্র তুমি কিন্তু ভুলতে শুরু করবে, তোমার গুলিয়ে যেতে পারে। তাই জন্য ইন্টিগ্রেশন যখন করাবো তখন আমি আমার মতো করে সূত্রগুলো তোমাদেরকে রেডি করাবো। হ্যাঁ, এবারে আমি যে প্রসেসটা করাবো সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা আমি ততটা জানি না, কারণ আমি অঙ্কের টিচার নই। কিন্তু হ্যাঁ, আমি যে নিয়মে তোমাদেরকে ইন্টিগ্রেশন শেখাবো সেই নিয়মটা তোমাদের ইন্টিগ্রেশন শিখতে কিন্তু খুব সাহায্য করবে। ঠিক আছে? তো আলোচনার মাধ্যমেই বুঝবে যে কিভাবে তোমার ইন্টিগ্রেশনের সূত্র মুখস্থ হবে। চলো আমাদের আলোচনা শুরু করছি। তাহলে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইন্টিগ্রেশন। আজকে আমরা শিখব ইন্টিগ্রেশন। প্রথমে আমরা কি বললাম যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। এটা হচ্ছে রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। কি বললাম? ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। কি করে হচ্ছে তুমি দেখো। তোমরা জানো যে sin x এর ডেরিভেটিভ dx অফ sin x ইজ ইকুয়াল টু cos x হয়। এইখানে x কি রিপ্রেজেন্ট করে? এই যে x রিপ্রেজেন্ট করছে ডেরিভেটিভ কার রেসপেক্টে হচ্ছে, কার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, এটা এইখানে এক্সটা রিপ্রেজেন্ট করছে। আর এই ডিটা কি রিপ্রেজেন্ট করছে? এই ডি রিপ্রেজেন্ট করছে আমি ডেরিভেটিভ করছি। আর এক কথায় ডি বাই ডিএক্সটাকে আমি অপারেটর বলি। এই যে এখানে ডি বাই ডিএক্স এইটা হয়ে যাচ্ছে আমার অপারেটর। ঠিক আছে? এবারে এইখানে দেখো এই যে সাইন এক্সটা আছে, এই সাইন এক্সটাকে আমি এইখানে লিখলাম। এই ডিএক্সটা যে ভাগ হয়েছিল এই কস এক্স এর সঙ্গে, আমি এই ডিএক্সটাকে গুণ করে দিলাম। এই ডিটা এখানে গুণ হয়েছিল, তাহলে যখন এইখানে এলো তখন এটা ভাগ হয়ে এলো। আর এখানে পরিষ্কার একটা জিনিস লেখা আছে যে ডেরিভেটিভ ইজ রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ ইজ ইন্টিগ্রেশন। তাহলে ডেরিভেটিভ যদি ডি হয় তাহলে ইন্টিগ্রেশনটা অ্যাকর্ডিং টু মি ইন্টিগ্রেশন মানে হবে 1/d। ডেরিভেটিভকে রিপ্রেজেন্ট করি আমি ডি দিয়ে। এই যে ডেরিভেটিভ এই ডেরিভেটিভকে আমি রিপ্রেজেন্ট করি কি দিয়ে? এই ডেরিভেটিভকে রিপ্রেজেন্ট করি ডি দিয়ে। তাহলে ইন্টিগ্রেশনকে রিপ্রেজেন্ট করবো 1/d দিয়ে। তাহলে এইখানে যে এই 1/dটা রয়েছে, এই 1/d মানেই হচ্ছে ইন্টিগ্রেশন।
কি বললাম বুঝতে পারলে? ডি ফর ডেরিভেটিভ হয়, তাহলে এইখানে 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন। এবারে এইটাকে, এই ইন্টিগ্রেশনকে ম্যাথামেটিক্যালি একটা সাপের মতো সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই ইন্টিগ্রেশনের সাইনটা হচ্ছে এইরকম, এইরকম। তাহলে এইখান থেকে লিখতে পারি, এই যে বললাম 1/d মানে এই সাইনটা আসবে, তাহলে এই সাইন অফ cos x dx ইজ ইকুয়াল টু হচ্ছে sin x। কি বললাম বুঝতে পারলে? তাহলে sin x এর ডেরিভেটিভ যদি cos x হয়, দেখলাম sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, ঠিক সিমিলারলি cos x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হচ্ছে sin x। sin x এর ডেরিভেটিভ, sin x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে cos x আসে, ঠিক সেরকম cos x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে sin x আসে। তাহলে এখান থেকে বুঝতে পারলে যে কিভাবে ইন্টিগ্রেশনটা হচ্ছে ডেরিভেটিভের রিভার্স প্রসেস। তাহলে sin x কে ডেরিভেটিভ করলে cos x এলো, ঠিক সেরকম cos x কে ইন্টিগ্রেট করলে sin x আসে। এটাকে আমি এইভাবেও বুঝতে পারি, এইখানে লিখছি আমি sin x, এইখানে লিখছি আমি sin x, আর এইখানে লিখছি আমি cos x। sin x কে আমি ডেরিভেটিভ করব, sin x কে আমি sin x কে আমি ডেরিভেটিভ করব, তাহলে cos x আসবে। ঠিক সেরকম cos x কে আমি যদি ইন্টিগ্রেট করি, cos x কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে sin x আসবে। sin x কে ডেরিভেটিভ করলাম তাহলে cos x এলো, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে আমার sin x আসছে। আর এই হচ্ছে তার প্রসেস। এবারে এই প্রসেসটা কিন্তু বইয়ে দেওয়া নেই, এটা আমি আমার মতো করে স্টুডেন্ট লাইফে বুঝেছিলাম। আর আমার মনে হয়েছে এটা এরকম করে যদি বুঝি তাহলে ইন্টিগ্রেশনের সূত্রটা ডেরিভেটিভ থেকে কি করে আসছে, আর ইন্টিগ্রেশনটা ডেরিভেটিভের রিভার্স প্রসেস কি করে হচ্ছে, এটা বুঝতে তোমাদের হেল্প হবে। তাই জন্য আমি এইরকম ভাবে তোমাদেরকে বুঝিয়েছি। এবারে cos x এর ডেরিভেটিভ করে দেখি। আমরা জানি যে dx অফ cos x ইজ ইকুয়াল টু হয় মাইনাস sin x। তাহলে cos x টাকে আমি অ্যাজ ইউজুয়াল রাখলাম, এই dx টা ভাগ হয়েছিল বলে এখানে গুণ হয়ে আসবে, এই d টা এখানে গুণ হয়েছিল তাই জন্য এখানে এটা ভাগ হয়ে আসবে, আর এই মাইনাসটাকে আমি এইখানে লিখলাম। আর আমি কি বললাম 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন, 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন, তাই ইন্টিগ্রেশন অফ sin x dx ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ cos x। বোঝা গেছে? এবারে এইখানে যে এই dx টা রয়েছে, এইখানে যে এই dx টা রয়েছে, এই dx টা রিপ্রেজেন্ট করছে ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে হচ্ছে। এইখানে যে এই যে dx টা রয়েছে, এই dx টা রিপ্রেজেন্ট করছে যে ডেরিভেটিভ সরি ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে হচ্ছে। তাহলে এই যে x টা রিপ্রেজেন্ট করছে ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে হচ্ছে। বোঝা গেছে? এই জিনিস, এইগুলো হচ্ছে জিনিস।
cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স আসে, ঠিক সেরকম মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে cos x আসে, মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে cos x আসে। তুমি এই মাইনাসটা যদি এইখানে লেখো তাহলেই বুঝতে পারবে যে মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে cos x কিভাবে আসছে। ঠিক আছে, চলো দেখো সাজিয়ে নি। চলো নেক্সট। এবারে দেখো একটা কথা বলো, ডি বাই ডিএক্স এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এটা করলে কত আসবে? অ্যান্সারটা বলতে পারবে? করে দেখাও, কারণ ডেরিভেটিভ তোমাদেরকে অলরেডি শেখানো হয়েছে। তো আমি যদি, যারা যারা পারবে নিজে করো, আর প্রত্যেকেরই পারা উচিত, এখানে না পারার তো কোনো গল্প নেই। দেখো 1/n+1 এটাকে লিখতে পারি 1/n+1 ইন্টু এক্স টু দ্য পাওয়ার n প্লাস ওয়ান। আর আমরা প্রত্যেকে জানি যে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটা ডেরিভেটিভের বাইরে বেরিয়ে আসে। তাহলে এইখানে লিখতে পারি 1/n+1 ইন্টু ডি ডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার n+1 লিখতে পারি। এখন 1/n+1 এক্স টু দ্য পাওয়ার n+1 এর ডেরিভেটিভ কত হবে? n+1 ইন্টু এক্স টু দ্য পাওয়ার n+1 -1 কেটে যাবে, দিয়ে আলটিমেট আসছে এটা। এইখানে এই n+1 এই n+1 কেটে যাচ্ছে, তাহলে এটা আলটিমেট আসছে এক্স টু দ্য পাওয়ার n। কি বললাম বুঝতে পারলে? তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে এক্স টু দ্য পাওয়ার n+1 এর এক্স টু দ্য পাওয়ার n+1 বাই n+1 এর 1 কে যদি আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এক্স টু দ্য পাওয়ার n আসছে। আমি কি বললাম, যদি এক্স টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ যদি করা হয় তাহলে এক্স টু দ্য পাওয়ার n আসে। এবারে তুমি বলো এক্স টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 এইটাকে ডেরিভেটিভ যদি করি তাহলে এক্স টু দ্য পাওয়ার n আসে। এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি, এটাকে যদি আমি ডেরিভেটিভ যদি করি তাহলে এক্স টু দ্য পাওয়ার n আসে। ঠিক সেরকম যদি আমি এক্স টু দ্য পাওয়ার n কে যদি ইন্টিগ্রেট করি, যদি আমি এক্স টু দ্য পাওয়ার n কে যদি ইন্টিগ্রেট করি, যদি এক্স টু দ্য পাওয়ার n কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে অবশ্যই এক্স টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 আসবে। এটা তো বুঝতে পেরেছো। এবার এটাকে করে দেখানোর পালা, এটাকে এবারে করে দেখানোর পালা। চলো দেখো, এই মাত্র দেখলাম যে ডি বাই ডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 ইজ ইকুয়াল টু কত হয়? এক্স টু দ্য পাওয়ার n হয়। তাহলে এই ডিএক্সটাকে
এই যে এইখানে যে ডিএক্সটা বসে আছে এটা ভাগ হয়ে আছে, এটা এইদিকে গেলে গুণ হয়ে আসবে। তাহলে এইখানে লিখি এবারে এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু এই ডিএক্স, আর এই ডিটা এখানে গুণ হয়েছিল, এই ডিটা এখানে ভাগ হয়ে আসবে। এই ডিএক্সটা ভাগ হয়েছিল গুণ হয়ে এলো, আর এই যে ডিটা আছে সেটা গুণ হয়েছিল, তাহলে এটা অবশ্যই ভাগ হয়ে আসবে 1/d ইজ ইকুয়াল টু কত হবে, যেমন হয় এক্স টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। কি বললাম বুঝতে পারলে? নাহলে ছাড়ো, এভাবে না করে এইভাবে করি, এক্স টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার n ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স 1/d, আর এই 1/d মানেই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার n ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে এটা একটা রুল হয়ে গেল আমার। এটাও একটা রুল হয়ে গেল ইন্টিগ্রেশনের। বুঝতে পেরেছো কিভাবে আসছে? তুমি এবারে আই থিঙ্ক করতে পারবে। এবারে আমি যদি একটা এন এর যদি একটা স্পেসিফিক ভ্যালু পুট করে নিই। আচ্ছা তোমাকে একটা কথা বলি, যদি সাপোজ করো এইখানে n ইজ ইকুয়াল টু যদি -1 হতো, এইখানে যদি n ইজ ইকুয়াল টু যদি -1 হতো, যদি -1 হয়ে যেত, তাহলে -1 + 1 0 হয়ে যেত। কি বলছি বুঝতে পারছো? n এর ভ্যালু যদি -1 আসতো, n এর ভ্যালু যদি -1 হতো, সাপোজ করো আমি কি বললাম x টু দা পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন হয় x টু দা পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। আমার বলার বক্তব্য যদি n এর ভ্যালু যদি -1 হতো, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ x টু দা পাওয়ার -1 ইন্টু dx যদি করতাম, তাহলে x টু দা পাওয়ার -1 + 1 ডিভাইডেড বাই -1 + 1 ইজ ইকুয়াল টু x টু দা পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 হয়ে যেত, দিয়ে এটা ইনফাইনাইট চলে আসতো। কিন্তু এটা তো পসিবল নয়, এটা তো পসিবল নয়। তাই জন্য একটা জিনিস খেয়াল রাখবে যে এই সূত্র যখন লাগাবো সেখানে অলওয়েজ n নট ইকুয়াল টু -1 হবে, অর্থাৎ n এর ভ্যালু কিন্তু -1 হওয়া চলবে না। আর এই যে সূত্রটা করলাম এখানে, এই সূত্রটা এখানে লাগে না, এই সূত্র কিন্তু এখানে লাগে না, এটা কিন্তু ভুল সূত্র। এটা কিন্তু বারবার ধরে বলছি, এটা কিন্তু ভুল সূত্র, এটা কিন্তু ভুল সূত্র, খেয়াল করবে, ঠিক আছে? তাহলে x টু দা পাওয়ার -1 যদি হয়, তাহলে এখানে কোন সূত্র লাগবে? এটার জন্য কিন্তু আলাদা সূত্র রয়েছে, তোমাকে মুখস্থ রাখতে হবে। x টু দা পাওয়ার -1 কে লিখতে পারি 1/x, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই x, অর্থাৎ 1/x এর ইন্টিগ্রেশন হয় log x বা ln x, তুমি বলতে পারো। এটাকে তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে এর জন্য সূত্র, এটা হচ্ছে কারেক্ট সূত্র। যদি n এর ভ্যালু -1 যদি হয়ে যায়, অর্থাৎ 1/x এর যে ইন্টিগ্রেশন হবে তার ভ্যালু কিন্তু ln x হয়। কি করে হচ্ছে সেটা করে দেখানো যায়। কারণ ddx of ln x is equal to 1/x হয়। তাহলে ln x is equal to 1/x into dx, আর এই ডিটা এখানে গুণ হয়েছিল বলে এই 1/dটা এখানে ভাগ হয়ে আসবে, আর 1/d মানেই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x dx বা dx বাই x ইজ ইকুয়াল টু হয় ln x। এটা হচ্ছে একটা সূত্র, বোঝা গেছে? তাহলে ln x এর যে ইন্টিগ্রেশন হয় এটা, বা dx এর যে, ভুল বলছি, 1/x dx, অর্থাৎ 1/x এর যে ইন্টিগ্রেশন হবে সেটা কিন্তু সবসময় ln x হবে। বুঝতে পেরেছো? তাহলে এইখানে তুমি লক্ষ্য করে দেখো, x টু দা পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1
এর ডেরিভেটিভ যদি x টু দ্য পাওয়ার n হয়, তাহলে x টু দ্য পাওয়ার n এর ইন্টিগ্রেশন কিন্তু x টু দ্য পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 হবে। এবারে কিছু অঙ্ক করা যাক। দেখো, তোমাকে যদি সাপোজ করো বলে যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স এটা কত হবে? তুমি চুপচাপ লিখবে x টু দ্য পাওয়ার 2+1 ডিভাইডেড বাই 2+1, অর্থাৎ x টু দ্য পাওয়ার 3/3। এগুলো খুব সহজ জিনিস। সাপোজ করো x টু দ্য পাওয়ার -2 ডিএক্স, অর্থাৎ x টু দ্য পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন তোমাকে জানতে চাইছে। তুমি কি লিখবে? x টু দ্য পাওয়ার -2 +1 ডিভাইডেড বাই -2 +1। তাহলে আলটিমেট এটা আসবে -x টু দ্য পাওয়ার -1, অর্থাৎ -1/x। সূত্রগুলো আসছে কিভাবে আমি তোমাদেরকে করে দেখালাম। এবারে বুঝে যখন গেছো তাহলে নর্মাল অঙ্ক যেমন করে হয় সেরকম করে হবে, আলাদা করে বলার মতো কিছু নেই। এবার সাপোজ করো তুমি বলো dx অফ 2x স্কোয়ার কত হবে? এটা 2x স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2টা ডেরিভেটিভের বাইরে বেরোবে, দিয়ে x স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়? 2x হয়। এটা কত হচ্ছে? 4x হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে তুমি এইখানে চোখ বন্ধ করে বলতে পারো 4x ইন্টিগ্রেশন অফ 4x dx ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার হবে। এটা তো নর্মাল নিয়ম করে হলো, এবার তুমি যদি ইন্টিগ্রেশনের সূত্র লাগিয়ে যদি করো, তাহলে ইন্টিগ্রেশন অফ 4x dx, 4টা কনস্ট্যান্ট আছে, সেটা ইন্টিগ্রেশনের মধ্যে আছে। যদি কোনো একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের মধ্যে থাকে তাহলে সেটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। 4 দিয়ে ইন্টিগ্রেশন অফ x dx, আর x dx মানে কিছু নেই, মানে x টু দ্য পাওয়ার 1 dx আছে। এবার তুমি এটাকে লিখতে পারো 4 ইন্টু x টু দ্য পাওয়ার 1+1 ডিভাইডেড বাই 1+1, অর্থাৎ 4x স্কোয়ার বাই 2। তাহলে এইটা আসবে 2x স্কোয়ার, এটা আসবে তোমার 2x স্কোয়ার। কাটাকাটি করলে কত আসছে? 2x স্কোয়ার আসছে। তাহলে এটাও প্রুভড হয়ে গেল। যেভাবে খুশি তুমি করতে পারো। আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম সূত্র মুখস্থ না করে অঙ্কটা কি করে হয়। এবার তুমি সূত্র বুঝে গেছো, কিভাবে আসছে সেটাও বুঝে গেছো, তুমি নর্মাল সূত্র মুখস্থ করেই করবে। ঠিক আছে? তো এইখানে যে আমি থিওরি লাগিয়েছি সেটা হচ্ছে, দাঁড়াও, দেখো, আমি যদি এই জিনিসটাকে একটা নর্মাল মেথডে যদি লিখতে চাই, বা ছাড়ো একটা জিনিস বলছি, এইটা কি করে হলো বলছি। দেখো, এই 4টা কেন ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো তার সূত্রটা বলছি। আমি কি বললাম? ধরো আমি এমন একটা কোয়ান্টিটির ইন্টিগ্রেশন করছি যেখানে একটা কনস্ট্যান্ট রয়েছে, সেই কনস্ট্যান্ট সবসময় কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। কেন হচ্ছে তুমি দেখো, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ a ইন্টু ফাংশন অফ x ইন্টু dx। এর সূত্রটা হচ্ছে, যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্ট আমার ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, দিয়ে ফাংশন অফ x ইন্টু dx হবে। তুমি লক্ষ্য করে দেখো, এখানে 4টা কনস্ট্যান্ট ছিল আর x এর ডেরিভেটিভ আমি করছিলাম, সরি x এর ইন্টিগ্রেশন আমি করছিলাম। এখানে আমার দেখো 4টা আমার কনস্ট্যান্ট ছিল, এখানে এই 4টা কনস্ট্যান্ট ছিল, তাই 4টাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করলাম। দেখো 4টা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল। ঠিক সেরকম তুমি লক্ষ্য করে দেখো, এখানে এটাও হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাই এটা আমার ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেছে। এটাই হচ্ছে আমার সূত্র, এইটাই হচ্ছে আমার সূত্র।
কি বললাম বুঝতে পারলে? এবারে ইন্টিগ্রেশনের যে জেনারেল সূত্র সেটা দেখো। দেখো d dx of fx, f of x মানে ফাংশন অফ x কে যখন আমি ডেরিভেটিভ করব তখন এটাকে লেখা হয় f ড্যাশ x। f ড্যাশ x মানে fx কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। এটা জেনারেল টার্ম ম্যাথমেটিক্সে রয়েছে, যাদের ম্যাথমেটিক্স আছে তারা পরে বুঝতে পারবে, আর যাদের নেই তারা জেনে রাখো যদি fx কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে সেটাকে আমি f ড্যাশ x লিখতে পারি। এবারে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যখন আমি লিখব f ড্যাশ x f ড্যাশ x dx আর এখানে 1/d, এটাকে লেখা যেতে পারে fx। এখান থেকে আসছে ইন্টিগ্রেশন অফ f ড্যাশ x ইজ ইকুয়াল টু হয় fx। fx কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে f ড্যাশ x আসে। f ড্যাশ x কে যদি x এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করা হয় ইন্টিগ্রেশন অফ f ড্যাশ x dx is equal to f of x। আমি কি বলছি, fx কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তখন সেটাকে f ড্যাশ x লেখা হয়। fx কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে সেটাকে f ড্যাশ x লেখা হয়। তাহলে f ড্যাশ x কে যদি x এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে আবার সেটা fx লিখি। বোঝা গেছে? তুমি দেখো sin x, এখানে তো জায়গা নেই লেখার, ওটা করে লিখছি এখানে fx যদি sin x হয় তাহলে f ড্যাশ x ইজ ইকুয়াল টু cos x হবে। তাহলে এই যে আমার fx, এই যে আমার fx, fx কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে আমার cos x আসবে, আর fx কে ডেরিভেটিভ করলে এটাকে আমি f ড্যাশ x লিখতে পারি। ঠিক সেরকম f ড্যাশ x কে যদি x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা হয় তাহলে fx চলে আসে। তুমি এইখানে দেখতে পারো cos x, এটাকে যদি আমি fx ধরি আর cos x কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে মাইনাস sin x আসবে, আর এটাকে আমি f ড্যাশ x লিখতে পারি। তাহলে এই যে f ড্যাশ x বারবার ধরে তুমি দেখতে পাচ্ছ, f ড্যাশ x মানে হচ্ছে fx কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে সেটাকে আমি f ড্যাশ x লিখতে পারি। ম্যাথামেটিক্স বা অঙ্কে রয়েছে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যাদের নেই তারা শিখে নাও। তাহলে fx কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ যদি করি তাহলে f ড্যাশ x আসে। ঠিক সেরকম f ড্যাশ x কে যদি x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা হয় তাহলে fx আসছে। তাহলে এই কথাটা রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, ইন্টিগ্রেশনটা রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, কনসেপ্টটা এই কথা থেকে বুঝতে পেরেছো তো? এবারে আরো কিছু সূত্র রয়েছে দেখো, এটাও বোঝা গেছে। তাহলে এটাকে আমি লিখে দিয়ে হবে এখানে fx লেখো, এখানে f ড্যাশ x লেখো। fx কে fx কে যদি x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে f ড্যাশ x আসে, আর f ড্যাশ x কে
যদি x এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে fx আসবে। এটি হচ্ছে জিনিস, এটি হচ্ছে মূল সূত্র। বোঝা গেছে? মূল সূত্র বললে ভুল হবে, মূল কনসেপ্ট। এবারে দেখো, চেন রুলে আমি কি পড়েছিলাম? চেন রুলে পড়েছিলাম ডি dx অফ sin 2x is equal to 2 cos 2x, এটা পড়েছিলাম। sin 2x কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে 2 cos 2x আসে। ঠিক সেরকম sin 2x by 2 is equal to 1 by d cos 2x into dx। আর এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ cos 2x dx is equal to sin 2x by 2। এটা সূত্র। আসল সূত্রটা কি? মানে তোমাদের ইন্টিগ্রেশন চ্যাপ্টারে যে অ্যাকচুয়াল সূত্রটা যেটা থাকে সেটা কি থাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ cos of nx dx is equal to sin nx divided by n। এটি অ্যাকচুয়াল সূত্র থাকে। ইন্টিগ্রেশন অফ cos nx dx is equal to sin nx by n, এটা অ্যাকচুয়াল থাকে দেওয়া। এবারে তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো। দেখো d dx বা d d থিটা ধরে নি, d d থিটা of cos 2 থিটা is equal to minus of 2 into sin 2 থিটা। তাহলে মাইনাস অফ cos 2 থিটা divided by 2 is equal to sin 2 থিটা into 1 by d। তাহলে এইখান থেকে এলো ইন্টিগ্রেশন অফ d থিটা তাহলে এইখান থেকে এলো sin 2 থিটা d থিটা is equal to minus of cos 2 থিটা by 2। সূত্র একটা। অ্যাকচুয়াল সূত্রটা কি? অ্যাকচুয়াল সূত্রটা কি? ইন্টিগ্রেশন অফ sin n থিটা d theta is equal to minus of cos n theta by theta। এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র। এমনি করে অসংখ্য সূত্র তুমি তৈরি করতে পারো, এগুলো এমন বড় কথা নয়।
বোঝা গেছে? আরো এরকম অসংখ্য সূত্র রয়েছে, তুমি চাইলেই করতে পারো। আর কি বলি তোমাদের, দাঁড়াও। মোটামুটি থিটাটা লিখতে হবে, সরি এখানে ভুল লিখেছি, এখানে এন হতো এটা। তুমি আরো সূত্র চাইলে বানাতেই পারো, এরকম অসংখ্য সূত্র রয়েছে, তুমি বই খুললেই তুমি অনেক সূত্র পাবে, কিন্তু যেটুকু জিনিস আমার ফিজিক্স করার জন্য প্রয়োজন হবে সেটুকু জিনিসই আমি করাবো, এর বাইরে আমি কিছু করাতে যাব না। এবারে তুমি নর্মাল অঙ্ক চাইলে করতে পারো, ঠিক আছে? দিচ্ছি অঙ্ক। সাপোজ করো তোমাকে বললো ইন্টিগ্রেশন অফ 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইন্টু dx। তোমাকে এটার ইন্টিগ্রেশন করতে বললো। কি করে করবে দেখো তাহলে, এটা দিয়েছে তো, তুমি এটাকে লেখো ইন্টিগ্রেশন অফ 2x স্কোয়ার dx প্লাস ইন্টিগ্রেশন অফ 3x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 2 dx। এবার 2টা কনস্ট্যান্ট, তাই 2টা ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, x স্কোয়ার dx। 3টা কনস্ট্যান্ট, তাই 3টা ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, এটা হচ্ছে x dx। 2টা কনস্ট্যান্ট, তাই 2টা ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, তাই 2 dx। এবারে x স্কোয়ার dx এর ইন্টিগ্রেশন কত হবে? x টু দ্য পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। x এর ইন্টিগ্রেশন কত হবে? কিছু নেই মানে 1 আছে, তাহলে x টু দ্য পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। তারপরে এইখানে কত আছে? 2। কিছু নেই মানে x টু দ্য পাওয়ার 0 রয়েছে। এই ইন্টিগ্রেশন অফ dx যখন আমি করব না, এটাকে লিখতে পারি 1 ইন্টু dx। এটাকে লিখতে পারি x টু দ্য 1 মানে হচ্ছে x টু দ্য পাওয়ার 0। 1 কে আমি x টু দ্য পাওয়ার 0 লিখতে পারি, দিয়ে এখানে লিখতে পারি x টু দ্য পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1। তাহলে এটা হয়ে যায় x, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার x। তাহলে খেয়াল রাখবে এই যে dx এর ইন্টিগ্রেশন না x হয়, এই যে dx এর ইন্টিগ্রেশন, এই যে এই dx এর ইন্টিগ্রেশন আমি x করেছি, x টু দ্য পাওয়ার 1 এর ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 করেছি, x স্কোয়ার dx এর ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 করেছি। এবারে আসছি কত, এটা হচ্ছে 2 বাই 3 x কিউব, এটা আছে 3 বাই 2 x স্কোয়ার প্লাস 2x। তাহলে আমার যে এই যে ইন্টিগ্রেশনটা ছিল, এই ইন্টিগ্রেশনের যে ভ্যালু বেরোচ্ছে সেটা হচ্ছে এটা। বোঝা গেছে? এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসে, বুঝতে পেরেছো? দেখো এরকম কিন্তু অসংখ্য অঙ্ক করা সম্ভব, ঠিক আছে? আমি তাহলে এতক্ষণ ধরে যা পড়ালাম, এক কথায় যদি এক লাইনে যদি আমাকে লিখতে হয় তাহলে কি লিখবো? এতক্ষণ ধরে আমি যা পড়ালাম সেটা যদি এক লাইনে লিখতে হয়, যে ddx, আমি যদি কোনো একটা ফাংশন fx, এই ফাংশনকে যদি আমি x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে সেটাকে আমি f ড্যাশ x লিখি। আমি সেটাকে f ড্যাশ x লিখি। তাহলে এই f ড্যাশ x কে, তাহলে এই f ড্যাশ x কে যদি আমি x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা আমি fx লিখব।
এটা হচ্ছে আমার মোরাল অফ দ্য স্টোরি। এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এরকম করে তুমি অসংখ্য সূত্র তুমি বের করতে পারো। ঠিক আছে? কি, কি সূত্র থাকতে পারে দেখো। যেমন ddx অফ sin x ইজ ইকুয়াল টু আমি cos x করলাম। তাহলে cos x এর ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ আমার sin x হবে। ddx অফ cos x আমি মাইনাস sin x পড়েছি। তাহলে ddx অফ সরি sin x এর ইন্টিগ্রেশন x এর রেসপেক্টে মাইনাস cos x হবে। সিমিলারলি ddx of x to the power n plus 1 by n plus 1, x to the power n plus 1 by n plus 1 এর ডেরিভেটিভ যদি x এর রেসপেক্টে করি তাহলে সেটা x to the power n হয়। তাহলে এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ x to the power n with respect to x is equal to হবে x to the power n plus 1 divided by n plus 1। এটাই হচ্ছে আমার মেন সূত্র। আরো আছে সূত্র। ddx of e to the power x is equal to e to the power x হয়। তাহলে ইন্টিগ্রেশন অফ e to the power x, এটা e to the power x ই হবে। ddx of sin of ax is equal to a sin x, সরি a cos nx যদি হয় তাহলে ইন্টিগ্রেশন অফ cos nx integration of cos ax dx is equal to sin ax by a হবে।
এরকম করে অসংখ্য সূত্র তুমি করতে পারো, ঠিক আছে? যত লিখবে তত কম পড়বে। মোটামুটি এগুলো করলেই হয়। আমি আর কি করে হচ্ছে করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা দেখে নেবে। ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু dx ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স বাই এ হবে। ইন্টিগ্রেশন অফ সাইন অফ এক্স dx is equal to minus of cos of x by a হবে। আর কি আছে? ইন্টিগ্রেশন অফ 1 by x dx is equal to ln of x হবে। ইন্টিগ্রেশন অফ, আর লাগবে না করতে, বই অনেক সূত্র দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। এইটুকু করলে মোটামুটি তোমাদের কাজ হয়ে যাবে, আর অঙ্ক করতে লাগবে না, ঠিক আছে? যাই হোক, ইন্টিগ্রেশন কি করে হলো, কিভাবে সূত্রগুলো কাজে লাগাবে সেটা তোমাদেরকে মোটামুটি বলে দিয়েছি। এবারে আসছি যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, কেন ইন্টিগ্রেশন আমরা করব, ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, ঠিক আছে? দেখো, একটা কার্ভ আছে না, আগে বেসিক থেকেই করাই, ছাড়ো। সাপোজ করো একটা কার্ভ এরকম টাইপের দেখতে, স্ট্রেট লাইন, যেটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এই পয়েন্ট পি এর কোঅর্ডিনেট হচ্ছে 4,4। তার মানে তুমি লক্ষ্য করে দেখো, এই লেন্সটা কত হলো, এই লেন্সটা কত হলো, এই লেন্সটা হয়ে গেছে আমার 4। এই লেন্সটা কত হলো, এই লেন্সটাও হয়ে গেছে আমার 4। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই এরিয়াটা কত হবে, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি এই এরিয়াটা কত হবে, এই এরিয়াটা কত হবে? চুপচাপ তুমি বের করবে, এই এরিয়াটা 4 × 4 = 16 হবে। এই এরিয়াটা হবে, এই এরিয়া ইজ ইকুয়াল টু 4 × 4 = 16 হবে। সাপোজ করো
এটা যদি এর কোঅর্ডিনেট, এটা যদি আমার স্মল এক্স যদি হতো, এটা যদি স্মল ওয়াই যদি হতো, আর এর কোঅর্ডিনেট যদি স্মল এক্স কমা স্মল ওয়াই যদি হতো, তাহলে এর এরিয়া ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই হতো। কি বলছি বুঝতে পারছো? যদি আরেকটা কার্ভ যদি এদিক বরাবর যদি আমি নিই, কার্ভটা যদি এরকম হতো, আর এই হাইট সাপোজ করো এই হাইটটা আমাকে বলে দিয়েছে এইচ, এটা হচ্ছে 0,0 অরিজিন। সাপোজ করো এর কোঅর্ডিনেট হচ্ছে a,0, অর্থাৎ এর যে বেসটা হচ্ছে তার লেন্থটা কত হচ্ছে, a হচ্ছে। এর যে বেস, এই যে ট্রায়াঙ্গেলটা দেখছি এর বেসটা কত হবে, a হবে। এর হাইটটা কত হবে, h হবে। তাহলে এখন এরিয়া ইজ ইকুয়াল টু কত হবে, এখানে আমার এরিয়া ইজ ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু বেস, বেসটা কত, বেস আছে a, ইন্টু হাইট, অর্থাৎ ah/2 হবে। যদি ট্রাপিজিয়াম যদি হতো তাহলে কত হতো, তারও সূত্র রয়েছে। মানে আমার বলার বক্তব্য, কার্ভটা যদি কোনো একটা জিওমেট্রিক ফিগার যদি হয়, তাহলে তুমি এরিয়াটা সিম্পল ফর্মুলা দিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবে। কিন্তু কার্ভটা যদি কোনো তোমার নন জিওমেট্রিক শেপের যদি না হয়, এমন ধরো কোনো কার্ভ দিয়ে দিয়েছে আর এরিয়া তোমাকে বের করতে বলছে, যার এরিয়া তুমি জানো না বের করতে, এরিয়াটা কি করে বের করতে হবে, সাপোজ করো তুমি জানো না, একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে। সাপোজ করো কার্ভটা এরকম টাইপের দেখতে, আর আমি এই এরিয়াটা বের করতে চাইছি। এই পয়েন্ট হচ্ছে x ইজ ইকুয়াল টু a, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x কোঅর্ডিনেট হচ্ছে a, এই পয়েন্টের x কোঅর্ডিনেট হচ্ছে b, এটা হচ্ছে fx কোনো একটা কার্ভ, এই কার্ভটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x কোনো একটা কার্ভ। তোমাকে বলেছে এই এরিয়াটা তোমাকে বের করতে হবে, এই কার্ভটা x অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়া বের করেছে, এই যে কার্ভটা এটা x অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়া বের করেছে, সেই এরিয়াটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তুমি কি করে বের করবে,
তুমি বুদ্ধি করলে যে এই এরিয়াটাকে আমি কিছু স্ট্রাইপে ভাগ করে দিই, এই এরিয়াটাকে কিছু স্ট্রাইপে ভাগ করে দিই। তুমি কি করলে এই এরিয়াটাকে কিছু স্ট্রাইপে ভাগ করে দিচ্ছ। এটা হচ্ছে একটা স্ট্রাইপ। এটা হচ্ছে একটা স্ট্রাইপ। এটা হচ্ছে একটা স্ট্রাইপ। আর এটা হচ্ছে একটা স্ট্রাইপ। তুমি কি করলে এই এরিয়াটাকে কিছু স্ট্রাইপে ভাগ করে দিলে। দিয়ে বুদ্ধি লাগালে কি এটাকে তুমি এজ এ রেক্ট্যাঙ্গেল ট্রিট করলে। এই জিনিসটাকে তুমি অ্যাজ এ রেক্ট্যাঙ্গেল ট্রিট করলে। দিয়ে ফার্স্টে কি করলে, তুমি এটার এরিয়া বের করলে। তারপরে কি করলে, এটার এরিয়া বের করলে। তারপরে কি করলে, এটার এরিয়া বের করলে। তারপরে কি করলে, এটার এরিয়া বের করলে। তারপরে এটার এরিয়া বের করলে। সাপোজ করো এই এরিয়াটা হচ্ছে আমার A1, এই এরিয়াটা হচ্ছে আমার A2, এই এরিয়াটা হচ্ছে আমার A3, এই এরিয়াটা হচ্ছে আমার A4, এই এরিয়াটা হচ্ছে আমার A5। এরকম 5টা এরিয়াতে ভাগ করে দিলে। দিয়ে যখন তুমি নেট এরিয়া বের করছো, টোটাল এরিয়া A ইজ ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 করে দিচ্ছ। দাঁড়াও, এখন দেখো আমি কি বলেছিলাম, এই পয়েন্টটা হচ্ছে x ইজ ইকুয়াল টু A পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে x ইজ ইকুয়াল টু B পয়েন্ট বলেছিলাম। তুমি কি করলে এরকম 5টা স্ট্রাইপে ভাগ করলে। এখন এই যে টোটাল ডিস্টেন্স, এই টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে, এই ডিস্টেন্সটা কত হচ্ছে।
এই ডিস্টেন্সটা কত হচ্ছে আমার, এর কোঅর্ডিনেট হচ্ছে x ইজ ইকুয়াল টু বি। এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a। তাহলে এই যে টোটাল লেন্থ, এই লেন্থটা কত হবে, b মাইনাস a। এটা তোমাদেরকে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পড়িয়েছি। এই টোটাল লেন্থটা হচ্ছে b মাইনাস a। সাপোজ করো এই টোটাল এরিয়াটাকে আমি n নাম্বার অফ স্ট্রাইপে ভাগ করলাম, এটা একটা স্ট্রাইপ, এটা একটা স্ট্রাইপ, এটা একটা স্ট্রাইপ, এটা একটা স্ট্রাইপ, এটা একটা স্ট্রাইপ। আমি যদি n নাম্বার অফ স্ট্রাইপে যদি ভাগ করি, তাহলে আর প্রত্যেকটা স্ট্রাইপের ওয়াইডথ লিখে দিচ্ছি, ওয়াইডথ অফ ইচ স্ট্রাইপ বা স্ট্রিপ ইজ ইকুয়াল টু, সাপোজ করো, ডেল্টা এক্স। আমি যদি এরকম n নাম্বার অফ স্ট্রিপে ভাগ করি, তাহলে n ইন্টু ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কত হবে, b মাইনাস a হবে। তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু b মাইনাস a বাই n হবে। কি বললাম বুঝতে পারলে? আমি ধরলাম যে এই যে এরিয়াটাকে আমি n নাম্বার অফ স্ট্রাইপে ভাগ করেছি, প্রত্যেকটা স্ট্রাইপের ওয়াইডথ, এই যে এই ওয়াইডথ, এই যে এই ওয়াইডথ, এটা আমি ডেল্টা এক্স ধরে নিয়েছি। এই যে ওয়াইডথ, এটা আমি ডেল্টা এক্স ধরে নিয়েছি। এরকম n নাম্বার অফ স্ট্রিপ বা স্ট্রাইপ যদি থাকে, তাহলে n ইন্টু ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু টোটাল লেন্থটা হবে। এখন এই যে পয়েন্ট, এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a, আর এইটা হচ্ছে আমার y, আর y ইজ ইকুয়াল টু কি হচ্ছে, y ইজ ইকুয়াল টু হচ্ছে f অফ x। অর্থাৎ তুমি যে এই যে পয়েন্টটা দেখছো, এখানে এই পয়েন্ট x ইজ ইকুয়াল টু a, তার মানে এই যে y লেন্থটা হচ্ছে, এই যে লেন্থটা y হচ্ছে, এই যে লেন্থটা y হচ্ছে, এই y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু যদি পেতে হয় আমাকে x এর ভ্যালু আমাকে a বসিয়ে দিতে হবে। আমি আবার বলছি, কি বলছি ব্যাপারটা ভালো করে শোনো। আমি একটা এরকম আরবিটারি শেপের কার্ভ নিয়েছি, ওই কার্ভটা x অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়াটা বের করেছে, সেই এরিয়াটা আমাকে, সরি, এই যে আরবিটারি শেপের যে কার্ভ নিয়েছি, এই কার্ভটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়াটা তৈরি করেছে, সেই এরিয়াটা আমাকে বের করতে হবে। এতক্ষণ ধরে এখানে কি হচ্ছিল, এই যে এরিয়াগুলো, এই যে এই এরিয়াগুলো আমার নন শেপের ছিল, তাই জন্য আমি নর্মাল ফর্মুলা ইউজ করে আমি এরিয়াটা বের করতে পারছিলাম। কিন্তু এখন যে এই যে এরিয়াটা দিয়েছে, এই যে এরিয়াটা আমার দিয়েছিল, এই এরিয়াটা কিন্তু আমার আর নন শেপের নেই। তাই জন্য এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমি কি করলাম, এই যে এই আরবিটারি শেপের যে এরিয়াটা আমি n নাম্বার অফ স্ট্রাইপে ভাগ করে দিলাম, আর টোটাল প্রত্যেকটা যে স্ট্রাইপ রয়েছে, প্রত্যেকটা স্ট্রাইপের যে ওয়াইড, সেটা হয়ে গেছে ডেল্টা এক্স। ওয়াইড অফ ইচ স্ট্রিপ ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স। এখন একটা স্ট্রিপের ওয়াইড যদি ডেল্টা এক্স হয়, তাহলে n নাম্বার অফ স্ট্রিপের টোটাল ওয়াইড কত হবে, n ইন্টু ডেল্টা এক্স। এখন এই যে টোটাল লেন্থ, এটা হচ্ছে b মাইনাস এ, তাহলে n ইন্টু ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে b মাইনাস এ, ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এটা পেয়েছি। এখন এই পয়েন্টের ক্ষেত্রে বা এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a, আর এই যে লেন্থটা, এটা হচ্ছে y, কারণ আমি যে এই যে কার্ভটা আছে, এই কার্ভের উপর এইটা হচ্ছে একটা পয়েন্ট, এই কার্ভের উপর এইটা হচ্ছে একটা পয়েন্ট, এই কার্ভের উপরে এইটা হচ্ছে একটা পয়েন্ট, এই কার্ভের উপরে এটা হচ্ছে একটা পয়েন্ট, এই কার্ভের উপরে এটা হচ্ছে একটা পয়েন্ট, এরকম n নাম্বার অফ পয়েন্ট আমি নিয়েছি। এখন এই যে কার্ভটা, এই যে কার্ভটা, এই কার্ভটা যে ইকুয়েশন, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু fx। এই যে কার্ভের যে ইকুয়েশন, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু fx। এখন আমি এই যে পয়েন্টটা নিয়েছি, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, x অ্যাক্সিস বরাবর আমি এই ডিসটেন্স গেছি,
আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এতটা ডিস্টেন্স গেছি। আর ওয়াই এর ভ্যালু যদি পেতে হয়, এই ওয়াই এর ভ্যালু যদি পেতে হয়, তাহলে আমি এক্স এর জায়গায় এ পুট করব। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে এফ অফ এ, কারণ এইখানে এক্স এর ভ্যালুটা হয়ে গেছে। এই লেন্থটা হয়ে গেছে আমার ওয়াই, এই লেন্থটা হয়ে গেছে আমার ওয়াই। এখন ওয়াই এর সঙ্গে এক্স এর সম্পর্ক হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। আমাকে যদি ওয়াই এর ভ্যালু পেতে হয়, তাহলে এক্স এর জায়গায় আমাকে এ পুট করতে হবে। তাহলে এইটা হয়ে গেছে ওয়াই এর যে ভ্যালু হয়ে গেছে সেটা হচ্ছে এফ অফ এ, এটা হয়ে গেছে এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্ট, আর এই যে থিকনেসটা সেটা হয়ে গেছে ডেল্টা এক্স। তাহলে এইটাকে আমি যদি ফার্স্ট ট্রিপ অ্যাজিউম করি, এটাকে যদি আমি ফার্স্ট ট্রিপ যদি অ্যাজিউম করি, এটাকে আমি যদি এ ওয়ান যদি অ্যাজিউম করি, তাহলে এ ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে? এ ওয়ান তো একটা রেক্টেঙ্গেল হচ্ছে, এ ওয়ানটাকে তো অ্যাপ্রক্সিমেটলি একটা রেক্টেঙ্গেল বলা চলে। এ ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থটা কত হচ্ছে? লেন্থটা হচ্ছে এফ অফ এ, আর ব্রেথ কত হচ্ছে? ডেল্টা এক্স। তুমি এটাকে এফ অফ এটাকে ওয়াই ওয়ান অ্যাজিউম করলাম ইন্টু ডেল্টা এক্স লিখলাম, ঠিক আছে? এবার এই যে এরিয়া হবে এ টু, সাপোজ করো এই যে এটা পি ওয়ান পয়েন্ট, এটা হচ্ছে আমার পি ওয়ান পয়েন্ট, এটা হচ্ছে আমার পি টু পয়েন্ট, এটা হচ্ছে আমার পি থ্রি পয়েন্ট, এটা হচ্ছে আমার পি ফোর পয়েন্ট, এটা হচ্ছে আমার পি ফাইভ পয়েন্ট। পি ওয়ান পয়েন্ট মানে হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, পি টু পয়েন্ট মানে হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। Similarly, P3 is equal to x3, y3 হবে, P4, P4 is equal to x4, y4 হবে, আর P5 is equal to x5, y5 হবে। obvious ব্যাপার x1 is equal to a হবে, আর y1 is equal to f of a হবে। এখন এই লেন্থটা যদি ডেল্টা x হয়, তাহলে এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এই পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট হবে সেটা a প্লাস ডেল্টা এক্স হবে। তাহলে এই যে স্ট্রিপ এ টু হবে, এই যে স্ট্রিপের যে এরিয়া, এই যে স্ট্রিপের এরিয়া এ টু, এই স্ট্রিপের যে এরিয়া এ টু হবে, সেটা কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থটা কত? লেন্থটা হয়ে গেছে ওয়াই টু। ওয়াই টুর ভ্যালু যদি পেতে হয়, তাহলে এক্স এর জায়গায় আমাকে এক্স টু পুট করতে হবে, আর এক্স টুর ভ্যালু কত হচ্ছে? এ প্লাস ডেল্টা এক্স। তাহলে এ টু ইজ ইকুয়াল টু হবে লেন্থ, লেন্থ মানে হচ্ছে ওয়াই টু, এখানে ওয়াই টু লেখো, আর ব্রেথ মানে হচ্ছে ডেল্টা এক্স। লেন্থ মানে হচ্ছে ওয়াই টু, এই যে এটা হয়ে গেছে ওয়াই টু, আর ব্রেথ মানে হচ্ছে ডেল্টা এক্স। এখন ওয়াই টুর ভ্যালু যদি পেতে হয়, তাহলে এক্স এর জায়গায় আমাকে এক্স টু পুট করতে হবে, আর এক্স এর ভ্যালু বা এক্স টুর ভ্যালু কত? এইটাই তো হচ্ছে আমার এক্স টু, এইটাই তো হচ্ছে আমার এক্স টু। তাহলে এক্স টু ইজ ইকুয়াল টু কত হবে? এক্স টু ইজ ইকুয়াল টু হবে এ প্লাস ডেল্টা এক্স, এ প্লাস ডেল্টা এক্স। ইন্টু ডেল্টা এক্স। কি বললাম বুঝতে পারলে? এটা হচ্ছে এ ওয়ান, এ ওয়ানের ভ্যালু কত হচ্ছে? লেন্থ ইন্টু ব্রেথ। এখানে ওয়াইটাকে ওয়াই ওয়ান ধরেছি, আর ব্রেথটাকে ডেল্টা এক্স ধরেছি। ওয়াই ওয়ানের ভ্যালু যদি পেতে হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স থেকে আমাকে ওয়াই ওয়ানের ভ্যালু পেতে হবে। তাহলে এক্স এর জায়গায় আমি যদি এক্স ওয়ান পুট করি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ানটা কত হবে সেটা পেয়ে যাব। এখন এক্স ওয়ানের ভ্যালু কত হচ্ছে? এই যে এটাই হচ্ছে এক্স ওয়ানের ভ্যালু, এটাই হচ্ছে এক্স ওয়ানের ভ্যালু, এটা হচ্ছে এক্স টুর ভ্যালু।
তাহলে এখানে x1 বসিয়েছি, x এর জায়গায় a বসিয়েছি, y1 এর ভ্যালু পেয়ে গেছি। y1 এর ভ্যালু হচ্ছে f অফ a। আমাকে যদি এই y2 পেতে হয়, y2 পেতে গেলে আমাকে x এর জায়গায় x2 বসাতে হবে। x2 এর ভ্যালু কত? x2 এর ভ্যালু হচ্ছে a প্লাস ডেল্টা x। তাহলে y2 এর ভ্যালু হবে f অফ a প্লাস ডেল্টা x। এই যে a প্লাস ডেল্টা x বসে গেছে। সিমিলারলি a3 ইজ ইকুয়াল টু কত হবে? এই স্ট্রিপের যে এরিয়া a3 ইজ ইকুয়াল টু কত হবে? a3 ইজ ইকুয়াল টু হবে y3 ইন্টু ডেল্টা x। y3 যদি পেতে হয় তাহলে এই ইকুয়েশন থেকে y3 এর ভ্যালু পাবো। y3 ইজ ইকুয়াল টু f অফ x3 হবে। f অফ x3, x3 ভ্যালু যদি পেতে হয়, x3 এর ভ্যালু যদি পেতে হয়, তাহলে এটা কত হবে? a প্লাস এর সঙ্গে আরো ডেল্টা x অ্যাড করব, তাহলে 2 ডেল্টা x হবে। দেখো এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a, ডেল্টা x যোগ করলাম a প্লাস ডেল্টা x, আরো ডেল্টা x যোগ করলাম a প্লাস 2 ডেল্টা x, তাহলে এখানে হবে আমার a প্লাস 2 ডেল্টা x ইন্টু ডেল্টা x। সিমিলারলি a3 ইজ ইকুয়াল টু কত? a4 ইজ ইকুয়াল টু কত হবে? আর a5 ইজ ইকুয়াল টু কত হবে? a4 ইজ ইকুয়াল টু কত হবে? f অফ a প্লাস 3 ডেল্টা x ইন্টু ডেল্টা x ইজ ইকুয়াল টু y4 ইন্টু ডেল্টা x। আর a5 ইজ ইকুয়াল টু কত হবে? f অফ a প্লাস 4 ডেল্টা x ইন্টু ডেল্টা x ইজ ইকুয়াল টু y4 ডেল্টা x। নেট যে এরিয়া হবে সেই এরিয়াটা যদি বের করতে হয় তাহলে a ইজ ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5 করে দিলেই হলো। কি বললাম বুঝতে পারলে? এইভাবে আমরা এরিয়ার মান বের করতে পারি। এবারে তোমাদের মধ্যে অনেক বুদ্ধিমান বসে আছো যাদের মাথায় এই প্রশ্ন আসবে যে স্যার আপনি এভাবে তো এরিয়া বের করছেন, কোনো আপত্তি আমাদের নেই, কিন্তু যদি আপনি এই এরিয়াটা যদি বের করেন, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা 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 আপনি যে এই এরিয়াগুলো যে বের করলেন, এই যে এরিয়াগুলো বের করলেন, এই পার্ট তো এখনো ফাঁকা থেকে গেছে, এই পার্ট তো এখন ফাঁকা থেকে গেছে। ছাড়ো, এই পার্ট তো ফাঁকা থেকে গেছে, এই পার্ট তো ফাঁকা থেকে গেছে, এটাও ফাঁকা থেকে গেছে, ফাঁকা ফাঁকা, এই পার্ট তো আমি ধরিনি। তার মানে আমি যে এখানে এই যে এরিয়াটা বের করেছি, এই এরিয়াটা বের করতে গিয়ে একটা ছোট্ট গন্ডগোল হয়ে গেছে। সেটা হচ্ছে এই গ্রিন পোর্শনের এরিয়াগুলো আমি বের করিনি, আমি শুধুমাত্র এই রেক্টেঙ্গেল পোর্শনের এরিয়াগুলোই বের করেছি। তার মানে আমি যে এভাবে যে এরিয়াটা বের করেছি সেই এরিয়াটাতে একটা এরর রয়েছে। দেখো আমি এই ভ্যালুটাকে আরেকবার লিখে দিই। a ইজ ইকুয়াল টু ছিল y1 ইন্টু ডেল্টা এক্স প্লাস y2 ইন্টু ডেল্টা এক্স প্লাস y3 ইন্টু ডেল্টা এক্স y4 ইন্টু ডেল্টা এক্স প্লাস y5 ইন্টু ডেল্টা এক্স। এইটাকেই এতগুলো y1 ডেল্টা এক্স, y2 ডেল্টা এক্স, y3 ডেল্টা এক্স, y4 ডেল্টা এক্স, y5 ডেল্টা এক্স, এটাকে লিখতে পারি আমি সামেশন ওভার yi ডেল্টা এক্স, আর এই ইন্টিগ্রেশনটা হচ্ছে i এর রেসপেক্টে। এই যে ইন্টিগ্রেশনটা হচ্ছে i এর রেসপেক্টে, আর এইখানে যেহেতু 5টা স্ট্রাইপ নিয়েছি
তাহলে আই এর ভ্যালুটা 1 থেকে 5 এর মধ্যে লাই করবে। কি বললাম বুঝতে পারলে? সামেশন মানে কি? এই সামেশন মানে হচ্ছে এই এতগুলো যোগ করেছি, y1 ডেল্টা x প্লাস y2 ডেল্টা x প্লাস y3 ডেল্টা x প্লাস y4 ডেল্টা x প্লাস y5 ডেল্টা x। তো এইটাকে এত লম্বা না লিখে আমি এটাকে সামেশনের আকারে লিখতে পারি, সামেশন ওভার y i ডেল্টা x। মানে সামেশনটা হয়েছে i এর উপরে, আর i এর ভ্যালুটা শুরু হচ্ছে 1 থেকে শেষ হচ্ছে 5 এ গিয়ে। কি বললাম বুঝতে পেরেছো? এইভাবে আমরা এটাকে সামেশনের ফর্মে লিখতে পারি। সামেশন কনসেপ্টটা কিন্তু ম্যাথসে দেওয়া রয়েছে। তো এইভাবে লেখা যেতে পারে এটাকে, এই যে এই জিনিসটাকে লেখা যেতে পারে। এটা সামেশনের ধরো সামেশন আরেকটা ভাবে সামেশন এখানে যেতে পারে। সাপোজ করো 1 প্লাস সাপোজ করো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10। এটাকে ম্যাথামেটিক্সের ভাষায় লেখা যেতে পারে সামেশন ওভার xi, যেখানে i এর ভ্যালু শুরু হবে 1 থেকে শুরু করে, বাস এটাকে xi না লিখে তুমি এটাকে লিখতে পারো সামেশন ওভার i এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এরকম করে 10 পর্যন্ত আছে। তো এটাকে সামেশন ওভার i লিখতে পারি, যেখানে i এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। মানে i প্লাস i, মানে i এর ভ্যালু যখন 1 হবে 1, তারপরে প্লাস 2 প্লাস 3, এটাকে এভাবে লেখা যেতে পারে। ঠিক আছে? ঠিক সেরকম আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাকে। তো এটাকে এখানে একটা অন্য জায়গায় লিখে এখানে লিখে দাও। দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10, এটাকে লেখা যেতে পারে সামেশন ওভার i। এটাকে লেখা যেতে পারে সামেশন ওভার i। i এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। সাপোজ করো 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 এর স্কোয়ার, এটাকে লেখা যেতে পারে সামেশন ওভার i স্কোয়ার, যেখানে i এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। যদি এরকম করে n টার্ম পর্যন্ত থাকতো, সাপোজ করো এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত থাকতো, তাহলে এটাকে লেখা যেতে পারতো সামেশন ওভার i, যেখানে i এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে n পর্যন্ত। লেখা যায় এগুলোকে এরকম ভাবে। ঠিক আছে? তাহলে এইটাকেও এভাবে লেখা যেতে পারে। বুঝতে পেরেছো? তো এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এইভাবে যখন আমি এরিয়াটা বের করছি, তখন এইভাবে এরিয়া বের করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে, এই গ্রিন পোর্শনের এরিয়াগুলো বের করিনি। যারা বুদ্ধিমান ছেলে আছো তারা নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে এইখানে কিছু এরর রয়েছে। এখন তাহলে আমি যে এরকম ভাবে এরিয়াটা বের করেছি, এই এরিয়া বের করাতে একটা এরর রয়েছে। এররটা কি? আমি এই গ্রিন পোর্শনের এরিয়াগুলোকে আমি ক্যালকুলেটই করিনি। তাহলে এই এররটাকে যদি মিনিমাইজ করতে হয়, এই এররটাকে যদি মিনিমাইজ করতে হয়, তাহলে একটা পদ্ধতির সাহায্য নেওয়া যেতে পারে।
আমি এই এরিয়াগুলো, এই স্ট্রাইপগুলোকে আরো পাতলা করতে পারি, এই স্ট্রাইপগুলোকে আর একটু পাতলা করতে পারি। এরকম স্ট্রাইপগুলোকে পাতলা যদি করি, দেখতে পাচ্ছ কিছু এবারে? দেখো এই এরিয়াটা কিন্তু, এই গ্রিন এরিয়াটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে গেছে। এই যে গ্রিন এরিয়াটা কিন্তু অনেকটাই দেখো মিনিমাইজ হয়ে গেছে। দেখো এইখানে গ্রিন এরিয়াটা যা ছিল, দেখো এইখানে যে গ্রিন এরিয়াটা যা ছিল, এই যে গ্রিন এরিয়া যা ছিল, এইখানে দেখো গ্রিন এরিয়াটা দেখো অনেকটাই মিনিমাইজ হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই জায়গাতে যে গ্রিন এরিয়াটা ছিল, এই গ্রিন এরিয়াটা কিন্তু দেখো অনেকখানি মিনিমাইজ হয়ে গেছে। তার মানে সলিউশন আমার কাছে রয়েছে। আমি এরকম করে স্ট্রিপ ধরে ধরে বা স্ট্রাইপ ধরে ধরে আমি এরিয়া ক্যালকুলেট করতে পারি এবং সেই এররটাকে মিনিমাইজ করা যেতে পারে। মিনিমাইজ কখন করতে পারবো? যখন আমি প্রত্যেকটা স্ট্রিপের ব্রেথ বা প্রত্যেকটা স্ট্রিপটাকে চওড়া না নিয়ে পাতলা করব। আগে যে স্ট্রিপগুলো নিয়েছিলাম সেই স্ট্রিপটা অনেকটা চওড়া ছিল, সেই স্ট্রিপটা অনেকটা চওড়া ছিল। এখানে কি ছিল? এখানে প্রত্যেকটা স্ট্রিপের ওয়াইড, এখানে এরর কেন এসেছিল? এইখানে এরর কেন এসেছিল? কারণ এই যে ওয়াইড ডেল্টা এক্স, এটা ছিল আমার অনেক বেশি, এটা ছিল আমার লার্জ। তাহলে এইখানে আমাকে যদি এররটাকে মিনিমাইজ করতে হয়, টু মিনিমাইজ দিস এরর, টু মিনিমাইজ দিস এরর, ওয়াইড should be very small। অর্থাৎ ডেল্টা এক্স এর ভ্যালুটাকে আমাকে কমাতে হবে, ডেল্টা এক্স এর ভ্যালুটা আমাকে কমাতে হবে। এখন তুমি দেখো ডেল্টা এক্স মানে কি ছিল? ডেল্টা এক্স মানে ছিল বি বাই এ, সরি বি মাইনাস এ বাই এন। এখন ডেল্টা এক্স কে যদি কমাতে হয় তাহলে এন এর ভ্যালুকে বাড়াতে হবে, অর্থাৎ নাম্বার অফ স্ট্রাইপকে বাড়াতে হবে আমাকে, তাই তো? আমি যদি বেশি নাম্বার অফ স্ট্রাইপ যদি নিই তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু এমনি কমে যাবে। নাম্বার অফ স্ট্রাইপ যদি কমাই তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু এমনি কমে যাবে। তার মানে এইখানে আমাকে এন এর ভ্যালু কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে লার্জ নাম্বার অফ স্ট্রিপ কনসিডার করতে হবে।
অর্থাৎ এই যে এরিয়াটা ছিল সেটাকে অনেকগুলো স্ট্রাইপে ভাগ করতে হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমি যে এখানে এরিয়া এ বের করেছিলাম সেটা সামেশন ওভার ওয়াই আই ইন্টু ডেল্টা এক্স যে করেছিলাম সেখানে আই এর ভ্যালু 1 থেকে শুরু করে 5 পর্যন্ত করেছিলাম। কিন্তু এখন 1 থেকে শুরু করে 5 পর্যন্ত করব না। সাপোজ করো আমি এরকম এখানে 1000টা স্ট্রাইপে ভাগ করে দিলাম, এরকম 1000টা স্ট্রাইপে ভাগ করে দিলাম। তাহলে অবশ্যই এই যে এই যে গ্রিন পোর্শনটা, এই গ্রিন পোর্শনটা তো এখন অনেক কমে গেছে। কিন্তু এই গ্রিন পোর্শনটা কমে গেছে, কিন্তু গ্রিন পোর্শনের ভ্যালু কিন্তু 0 হয়ে যায়নি। আমি এটাকে 0 করতে পারিনি। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এখনো এরর রয়েছে। এই জায়গাটাতেও কিন্তু আমার এরর রয়েছে। এরর কিন্তু আমার এটাতেও আছে। এখানে কি হয়েছে? এররটা মিনিমাইজ হয়েছে। এই যে কি বললাম? এররটা এখানে মিনিমাইজ হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমাকে এরিয়াটাকে অ্যাকচুয়ালি যদি মেজার করতে হয় তাহলে এরকম ইনফাইনাইট স্ট্রিপে আমাকে ভাগ করতে হবে। আমাকে যদি একদম অ্যাকচুয়াল ভ্যালু পেতে হয়, আমাকে যদি এখানে অ্যাকচুয়াল ভ্যালু যদি পেতে হয়, তাহলে a ইজ ইকুয়াল টু সামেশন ওভার ওয়াই আই ডেল্টা এক্স তো হবেই, কিন্তু আই এর ভ্যালুটা 1 থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত হবে। এখন ব্যাপার হচ্ছে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ছিল বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। এখন এন টেন্স টু ইনফিনিটি যদি হয় তাহলে ডেল্টা এক্স টেন্স টু 0 হবে। কি বলছি বুঝতে পারছো? আমার এটা অ্যাকচুয়াল ভ্যালু, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু তখনই করা সম্ভব যখন আমার এখানে n টেন্স টু ইনফিনিটি হবে আর ডেল্টা এক্স টেন্স টু 0 হবে। কি বললাম বুঝতে পেরেছো? এবারে সামেশন ওভার বা ছাড়ো, লিমিট অফ ডেল্টা এক্স টেন্স টু 0 সামেশন ওভার ওয়াই আই ডেল্টা এক্স, এটাকে আমি ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স বলতে পারি। এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স। যখনই তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে, তুমি যখনই এই যে এরিয়াটাকে ইনফাইনাইট স্ট্রিপে যখন ভাগ করবে, মানে আগে কি এই স্ট্রিপগুলো ডিসক্রিট নেচারের হচ্ছিল, এইখানে একটা স্ট্রিপ, এইখানে একটা স্ট্রিপ, এইখানে একটা স্ট্রিপ, এইখানে একটা স্ট্রিপ। স্ট্রিপটা এমনি না করে যদি তুমি কন্টিনিউয়াস নেচার যদি নিতে পারো, কন্টিনিউয়াস নেচার মানে কিরকম হবে?
এরকম কন্টিনিউয়াস নেচার যদি নাও, তাহলে দেখো এখন স্ট্রিপটা তুমি গুনতে পারবে না, কন্টিনিউয়াস নেচারের হচ্ছে। তার মানে এইখানে মানে আমি এখানে এরকম ইনফাইনাইট স্ট্রিপ নিয়েছি, আর ইনফাইনাইট স্ট্রিপ যদি নিই তাহলে এরিয়া এ ইজ ইকুয়াল টু হবে, ইনফাইনাইট স্ট্রিপ যদি নিই তাহলে এরিয়া এ ইজ ইকুয়াল টু হবে লিমিট অফ ডেল্টা এক্স টেন্স টু 0 সামেশন ওভার ওয়াই আই ডেল্টা এক্স, যেখানে আই এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর এইটাকেই বলা হয় ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের মানে, এইটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের মানে। এইখানে একটা জিনিস বোঝার মতো আছে, এইখানে এক্স ইজ ইকুয়াল টু এ ছিল, এইখানে এক্স ইজ ইকুয়াল টু বি ছিল, তাহলে এক্স এর এখানে ইন্টিগ্রেশনটা কার উপরে হচ্ছে, এক্স এর উপরে হচ্ছে। এই যে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হচ্ছে, এক্স এর সাপেক্ষে হচ্ছে, সেটা আমি তোমাকে আগেই ইন্টিগ্রেশন শিখিয়ে দিয়েছি করতে কিভাবে হয়। এখানে ইন্টিগ্রেশনটা আমি এক্স এর রেসপেক্টে করছি, আর এক্স এর ভ্যালু শুরু কোথা থেকে হচ্ছে, এক্স এর ভ্যালু শুরু হচ্ছে এ থেকে, শেষ হচ্ছে কোথায়, বি তে। তাহলে এইখানে লিমিট কথাটা আসে, এইখানে লোয়ার লিমিট, অর্থাৎ এক্স এর ভ্যালু শুরু হচ্ছে এ থেকে আর শেষ হচ্ছে বি তে। এটা তোমাকে শেখাইনি, তোমাদেরকে নর্মাল ইন্টিগ্রেট করা শিখিয়েছি, কিন্তু এটা এখনো শেখাইনি। তো এইটা হচ্ছে মানে, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স। কি বললাম বুঝতে পারলে, এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স। তো কতক্ষণ হলো আজকে, অনেকটা হয়ে গেছে। যাই হোক, ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এটা। আমি আজকে এতটাই পর্যন্ত পড়ালাম, আর বেশি পড়াচ্ছি না, কারণ ইন্টিগ্রেশন অফিসিয়ালি শেষ হয়ে গেছে, কিন্তু ছোট্ট একটা পার্ট যে ইন্টিগ্রেশন, কিছু ইন্টিগ্রেশন তোমাদেরকে প্র্যাকটিস করাবো, সেটা না হয় আমি নেক্সট ভিডিওতে করাবো। আপাতত এতটা পর্যন্ত যা পড়িয়েছি তুমি এটা রেডি করে আসো। মোটামুটি ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আলটিমেট এই যে ইন্টিগ্রেশন করছি না, এই ইন্টিগ্রেশন কি রিপ্রেজেন্ট করছে, ইন্টিগ্রেশন রিপ্রেজেন্ট করছে এরিয়াটাকে। কোন এরিয়াটা না, এই যে ওয়াই এক্স কার্ভ বা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স কার্ভ, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে কার্ভ আর যে এক্স অ্যাক্সিস, এদের মধ্যে যে এরিয়াটা তৈরি হয়েছে, এদের মধ্যে যে এরিয়াটা তৈরি হয়েছে, সেই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এবারে আমি যখন আপার লিমিট আর লোয়ার লিমিট যখন বসাচ্ছি, যখন এক্স এর ভ্যালু শুরু করেছি এ থেকে আর শেষ করছি বি তে, তখন আমার এটা রিপ্রেজেন্ট করছে যে এই যে কার্ভটা এক্স ইজ ইকুয়াল টু এ আর এক্স ইজ ইকুয়াল টু বি, এই রেঞ্জের মধ্যে যে এরিয়াটা তৈরি করছে, এই যে এই কার্ভটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়া তৈরি করছে, সেটা রিপ্রেজেন্ট করছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এবারে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে বা ইংরেজিতে একটু বোঝো মোটামুটি, ইন্টিগ্রেট করা মানে কি, তুমি একটু গুগল সার্চ করে দেখবে যে ইন্টিগ্রেট মানে কি। ইন্টিগ্রেট করা মানে কি, ইন্টিগ্রেট করা মানে অ্যাকচুয়ালি যোগ করা। তুমি একটা কাজকে ধরো, সাপোজ করো তোমার কাছে অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে, তুমি ইন্টিগ্রেট করছো মানে কম্পোনেন্টগুলোকে যোগ করছো বেসিক্যালি। ইন্টিগ্রেট মানেই হচ্ছে যোগ করা, ইন্টিগ্রেশন কথাটা মানেই হচ্ছে যোগ করা। এই ইন্টিগ্রেট মানেই হচ্ছে সামেশন, ইন্টিগ্রেট মানেই হচ্ছে সামেশন। কারণ দেখো সামেশনই তো করেছি আমি, ইন্টিগ্রেট মানে তো সামেশনই করেছি না, বুঝতে পেরেছো তো? এই যে ইন্টিগ্রেট মানে তো সামেশনই করেছি, অনেকগুলো স্ট্রাইপকে আমি যোগ করেছি, মানে এই স্ট্রাইপগুলোকে আমি ইন্টিগ্রেট করেছি। তাহলে ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন করি কেন, কোনো একটা কার্ভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করে, যে অ্যাঙ্গেল বলছি, কোনো একটা কার্ভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়া তৈরি করে, সেই এরিয়াটাকে যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি ইন্টিগ্রেশনের কনসেপ্ট আমি ইউজ করি। ঠিক আছে, তো আপাতত তুমি এই জায়গায় এতটুকু পড়ে আসো, তারপরে নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট ভিডিওতে ফার্দার আলোচনা করব। কিন্তু হ্যাঁ, মূল জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। এতটা জিনিস যদি ভালো করে বুঝতে পারো, তাহলে নেক্সট ভিডিওটা আর কিচ্ছু কঠিন লাগবে না। আমি বুঝতে পেরেছি এই জায়গাগুলো একটু বুঝতে হয়তো সমস্যা হতে পারে, এক দুবার দেখবে। আমি যখন বুঝেছিলাম তখন আমারও কিন্তু অসুবিধা হয়েছিল। এই জিনিসগুলো যদি এক দুবার দেখে নাও, এক দুবার যদি প্র্যাকটিস করে নাও, তারপরে যখন ফিজিক্সের কনসেপ্টগুলো ইউজ হবে না,
তখন দেখবে কত সহজে কনসেপ্টগুলো ইউজ হয়। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি এখানেই রাখছি, এখানেই স্টপ করছি। আপাতত এতটা পড়ে এসো, ভিডিওটা বড় হয়ে গেছে তো। এতটা পড়ে এসো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে নেক্সট জিনিস আলোচনা করব। চলো।